বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে তোমরা সবাই বাড়ির পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ থেকে কিন্তু একটু কুয়াশা শুরু হয়েছে। তোমরা অবশ্যই ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রথম থেকেই ভালো ব্যবস্থা নিবে, কারণ সামনে কিন্তু তোমাদের পরীক্ষা। আর এমনিতেই করোনার একটু ভয় আছে, তার সাথে আবার ওয়েদার চেঞ্জ, সেজন্য তোমরা প্রথম থেকেই সাবধানে থাকবে, কারণ প্রতিকার থেকে প্রতিরোধ ভালো। তোমাদেরকে আমি জীববিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায়ে যে পড়িয়েছিলাম মাইক্রো অণুজীব নিয়ে পড়িয়েছিলাম, সেখানেও কিন্তু আমি এই প্রতিকার প্রতিরোধ ব্যাপারটি আলোচনা করেছিলাম। আসলেই এখন ওয়েদার চেঞ্জ হলে আমরা প্রতিকারের ব্যাপারটাই মাথায় রাখবো, যে কোনো ধরনের রোগ শোক যেন আমাদের দেহে প্রবেশ না করে, সেজন্য আমরা অবশ্যই প্রতিরোধে ব্যবস্থা নেব। অর্থাৎ প্রতিকার প্রতিরোধ তোমরা নিশ্চয়ই মনে আছে, প্রতিকার আর প্রতিরোধ কোনটা বেশি ভালো? অবশ্যই প্রতিরোধ, যেন আমাদের দেহে কোনো রকমের জীবাণু বা অসতর্কতার কারণে কোনো ধরনের অসুস্থ হয়ে না যায়। শুধু অসতর্কতার কারণেই আমরা অনেক 50% অসুস্থ হই, শুধুমাত্র অসাবধানের জন্য। আর সেটাই হচ্ছে প্রতিরোধ, যেন আমরা নিজেদেরকে খুব সুন্দর করে, একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমরা তো জানি যে এখন ওয়েদার চেঞ্জের ব্যাপার, তাহলে আমরা সেইভাবে যদি নিজেদেরকে সাবধানে রাখতে পারি, তাহলে সেটা হলো প্রতিরোধ। তাহলে আমরা অনেক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। আর প্রতিকার হচ্ছে যখন অসুস্থ হয়ে পড়ি, তখন আমাদের যে সকল করণীয়গুলো, সেটা হচ্ছে প্রতিকার। তো শিক্ষার্থীরা, আজ আমি তাহলে মূল টপিকসে যাচ্ছি। সেটা হচ্ছে আমি তোমাদেরকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 8ম অধ্যায় আমি পড়িয়েছিলাম সমন্বয় ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি 4র্থ ক্লাসটি শুরু করব। তোমাদেরকে আমার আগেই বলা ছিল যে আজকে আমি করোটির স্নায়ু নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসে আমি কিন্তু করোটি বিষয়টি নিয়ে তোমাদেরকে ভালোভাবেই বুঝিয়েছিলাম। আবারও আমি যেহেতু করোটির স্নায়ু নিয়ে আলোচনা করব, তাহলে আমি আবারও সেই করোটিটা দেখে তোমাদের স্মরণ আছে কিনা আমি আবারও সেই করোটি কথাটা বলছি। আমাদের দেহের মধ্যে যে অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গিক কঙ্কাল আছে, অর্থাৎ তোমরা জানো যে আমাদের যে কঙ্কাল তন্ত্রটা আছে, সেখানে অক্ষ বরাবর যে কঙ্কালের অংশটুকু, সেটা অক্ষীয় কঙ্কাল, অর্থাৎ এভাবে। আর 2টি হাত 2টি পা, সেটা আছে উপাঙ্গিক কঙ্কাল, যেটা আমাদের মধ্য অক্ষ বরাবর থেকে বাইরে দুপাশে চলে গেছে। তো শিক্ষার্থীরা, আজকে আমি পড়াবো করোটি। তাহলে অক্ষীয় কঙ্কালের যে আমাদের মস্তকটা, সেটাই হচ্ছে করোটি। শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই মনে আছে গত ক্লাসে আমি করোটিক মানে কি সেটাও বলেছিলাম। অর্থাৎ করোটি হচ্ছে আমাদের সম্পূর্ণ মস্তকটা। এই সম্পূর্ণ মস্তকের মধ্যে 2টা অংশ থাকে, একটা হচ্ছে করটিকা আর একটা হচ্ছে মুখমণ্ডল। করটিকা হচ্ছে পিছনের অংশটুকু আর মুখমণ্ডলটা হচ্ছে সামনের অংশটুকু। তাহলে এই 2টা মিলে করোটি। আজকে আমার আলোচ্য বিষয়টা হচ্ছে করোটির স্নায়ুতন্ত্রগুলো নিয়ে। তাহলে শিক্ষার্থী, তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে মস্তকের মাথায়, আমার সম্পূর্ণ মাথার মধ্যে 12 জোড়া করোটি স্নায়ু আছে। সেই করোটি স্নায়ুগুলো পর্যায়ক্রমে রোমান অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়েছে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রতিটা করোটির স্নায়ুগুলো, 12টি করোটি স্নায়ু কোথা থেকে উৎপন্ন হয়েছে, হয়ে কোথায় প্রবেশ করেছে, এবং আমাদের দেহের কোন কোন অঙ্গগুলোকে কোন কোন করোটি স্নায়ুগুলো নিয়ন্ত্রণ করছে, আমি সেটাই আলোচনা আজকে করব। সেটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তো শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা মন দিয়ে ক্লাসটি করবে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে। করোটির বিভিন্ন স্নায়ুগুলো, কোন করোটি স্নায়ুটি কি কাজ করছে, সেটা নিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আসে। আমরা আমাদের করোটি স্নায়ুগুলোকে জানব, এটাই এত আমাদের আরেকটি ইন্টারেস্টিংয়ের ব্যাপার। তাহলে আর তার সাথে এটার উপর নম্বর বরাদ্দ আছে। তো আমি এখনই শুরু করব। তার আগে তোমরা আমাকে একটু কনফার্ম করো যে ক্লাসে লেখা এবং কথাগুলো স্পষ্ট আছে কিনা, তোমরা আমাকে জানিয়ে দিও। আমি এখন মূল টপিক নিয়েই আলোচনায় চলে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, যা বলছিলাম, করোটি স্নায়ুসমূহ 12 জোড়া করোটি স্নায়ু আমাদের আছে। তাহলে করোটি স্নায়ুটা কি?
শিক্ষার্থীরা শোনো, করোটি স্নায়ুটা হচ্ছে কি আমাদের করোটি থেকে 12 জোড়া, অর্থাৎ জোড়াই করে জোড়া 12 জোড়া স্নায়ুগুলো বিভিন্ন ছিদ্রপথে, করোটির বিভিন্ন ছিদ্রপথে বের হয়ে সেটি কোথায় গিয়েছে, দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রে প্রবেশ করেছে। এই স্নায়ুগুলোকে একত্রে বলা হয় করোটি স্নায়ু। তো শিক্ষার্থীরা এখন আমাকে কনফার্ম করলে ভালো হয় যে অল ক্লিয়ার মিস। হ্যাঁ, সামিয়া আক্তার মারিয়া, হ্যাঁ অনিমা ইসলাম অনিমা, ঠিক আছে। তো আশা করছি তোমরা এই গুরুত্বপূর্ণ টপিকটি গুরুত্ব দিয়ে শুনবে এবং লিখবে। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আবারও বলছি, করোটি স্নায়ুটা হচ্ছে দেহে আমাদের করোটি থেকে যে সকল স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে, যে সকল স্নায়ুগুলো মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে করোটির বিভিন্ন মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়ে করোটির বিভিন্ন ছিদ্রপথে দেহের বিভিন্ন অঙ্গে প্রবেশ করেছে, সেই স্নায়ুতন্ত্রগুলোকে বলা হয় করোটি স্নায়ু। তো শিক্ষার্থীরা এই করোটি স্নায়ুগুলোকে রোমান অক্ষরেই চিহ্নিত করা হয়েছে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বড় করে চিত্রটি অঙ্কন করেছি। আমি আশা করব তোমরা এই চিত্রটা দেখে বোঝার চেষ্টা করবে এবং তার সাথে সাথে বিভিন্ন করোটি স্নায়ুগুলো কিভাবে উৎপন্ন হয়ে আমাদের কোন কোন দেহে প্রবেশ করেছে আমি সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তো করোটি স্নায়ুগুলো আমরা আগে জেনে নিই। 12টি যে করোটি স্নায়ু আছে সেটি হচ্ছে, শিক্ষার্থীরা লক্ষ্য করো, 12 জোড়া করোটি স্নায়ু যে আছে সেটি প্রথম করোটি স্নায়ুটা হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। আমি কিন্তু ধারাবাহিকভাবে বলছি শিক্ষার্থীরা, তোমরা ধারাবাহিকভাবে কিন্তু আমার কাছ থেকে শুনে যাচ্ছ, আমি এলোমেলোভাবে বলবো না এবং তোমরাও যখন বলবে তখন সেটা সিরিয়াল মেনটেন্স করবে। তাহলে দেখো সিরিয়ালভাবে যদি আমি আসি তাহলে দেখো অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু, অকুলোমোটর স্নায়ু, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল স্নায়ু, ভেস্টিবুলো কন্ড্রিয়ার স্নায়ু, গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু, ভ্যাগাস স্নায়ু, অ্যাক্সেসরি স্নায়ু। শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের 12 জোড়া করোটি স্নায়ু। শিক্ষার্থীরা লক্ষ্য করো, শিক্ষার্থীরা ভ্যাগাস স্নায়ু, হ্যাঁ, তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে হাইপোগ্লোসাল স্নায়ু, হাইপোগ্লোসাল 11 নম্বরটা হচ্ছে হাইপোগ্লোসাল স্নায়ু। তো আচ্ছা ঠিক আছে শিক্ষার্থীরা, এখন তোমরা লক্ষ্য করো অ্যাক্সেসরি স্নায়ু, আর এটা হচ্ছে হাইপোগ্লোসাল স্নায়ু। হাইপোগ্লোসাল স্নায়ু এটা হচ্ছে এটা হাইপোগ্লোসাল স্নায়ু হবে, এটা হচ্ছে হাইপোগ্লোসাল স্নায়ু। তাহলে দেখো 11 নম্বরটা 12 নম্বর হচ্ছে হাইপোগ্লোসাল স্নায়ু। তো শিক্ষার্থীরা এই স্নায়ুগুলোর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ আমাদের মানে করোটি থেকে, তোমরা তো জানো, আমরা সবাই জানি যে মানে মাথা ঠিক তো সব ঠিক, অর্থাৎ আমাদের মস্তকটাই, আমাদের মাথাই হচ্ছে গিয়ে আমাদের সমস্ত দেহের সব কিছুকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা বলি কি যে যার মাথা ঠান্ডা আছে সে সব কিছু ঠান্ডাভাবে কাজ করতে পারে, যে মানে মাথা গরম করে কোনো কাজ করলে যেরকম ভুল হয় তার মানে হচ্ছে কি আমাদের দেহ সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করছে আমাদের মস্তিষ্ক, অর্থাৎ আমাদের মাথা। তাই সেই মাথা থেকে যে স্নায়ুগুলো বের হয়ে আসছে সেই স্নায়ুগুলো আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে খুব সুন্দরভাবে সেগুলোকে কন্ট্রোল করছে। তাহলে দেখো প্রথম করোটি স্নায়ুটার নাম হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। শিক্ষার্থীরা তোমরা চিত্রে লক্ষ্য করো, আমি চিত্রটাকে আরও কাছে নিয়ে দিচ্ছি, তোমরা দেখো অলফ্যাক্টরি স্নায়ুটা আমি একটু নড়চড় করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো যে অলফ্যাক্টরি স্নায়ুটা একটু দেখে নাও। অলফ্যাক্টরি স্নায়ুটা আমি এখন অলফ্যাক্টরি সম্পর্কে বর্ণনা করব, তোমরা অলফ্যাক্টরি স্নায়ুটাকে লক্ষ্য করো, তারপরে আমি স্ট্যান্ডটাকে উঠিয়ে তোমাদের বোঝাবো। এখন যে অলফ্যাক্টরি স্নায়ুটা দেখতে পাচ্ছ সেটা সম্পর্কে জেনে নাও।
এটা অগ্র মস্তিষ্কের অঙ্কদেশ থেকে উৎপন্ন হয়েছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের মস্তিষ্কের 3টা অংশ আছে, অগ্র, মধ্য এবং পশ্চাৎ অংশ। তাহলে এই যে অলফ্যাক্টরি স্নায়ুটা সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে সেটা উৎপন্ন হয়েছে। আর এটা হচ্ছে বিস্তার লাভ করেছে মিউকাস নাসিকার, আমাদের নাকের নাসিকার ঝিল্লিতে, মিউকাস ঝিল্লির মধ্যে। এবং এটা হচ্ছে সংবেদী। শিক্ষার্থীরা, তার আগে তোমাদেরকে আরেকটু বলা দরকার, আমাদের আরেকটা কিছু জানতে হবে, সেটা হচ্ছে আমি আরেকটু এই অংশটা লিখে নাও, তারপর আমি আবারও চিত্রটাকে স্পষ্ট করে দেব। তোমরা তার আগে আরেকটা জিনিস জানতে হবে, আমাদের স্নায়ুর প্রকৃতি কিন্তু 3 ধরনের। আমাদের যে কাজের প্রকৃতিতে করোটি স্নায়ুটা 3 ধরনের। তোমরা এটা আগে লিখে নাও, তারপর আমি ব্যাখ্যা করলে আরও ক্লিয়ার হতে পারবে। তোমরা লিখে নাও যে কাজের প্রকৃতিতে, কাজের অর্থাৎ স্নায়ুগুলো যে বিভিন্ন ধরনের কাজ করছে, সেই কাজের প্রকৃতিতে, কাজের, এটা লিখে নাও, কাজের প্রকৃতির ধরন অনুযায়ী, কাজের প্রকৃতি ভেদে করোটি স্নায়ু, কাজের প্রকৃতি ভেদে ভেদে করোটিক স্নায়ু হচ্ছে 3 ধরনের। এটা আগে জানা দরকার, ব্যাখ্যাটা। করোটির 12 জোড়া করোটি স্নায়ু জানার পূর্বে আমাদেরকে অবশ্যই এই 3টা আগে জানতে হবে। কি কি? 1 নাম্বার হচ্ছে আমরা আমাদের দরকার জান সংবেদী স্নায়ু, তারপর 2 নাম্বার চেস্টীয় স্নায়ু, 3 নাম্বার হচ্ছে মিশ্র স্নায়ু। সংবেদী স্নায়ু, তারপরে হচ্ছে চেস্টীয় স্নায়ু, আরেকটি হচ্ছে মিশ্র স্নায়ু। শিক্ষার্থীরা, তাহলে তোমরা লক্ষ্য করো, অর্থাৎ সেন্সরি নার্ভ যেটাকে বলি আমরা, এটাকে যদি আমরা লিখে রাখি তাহলে তোমরা আরও সহজে বুঝবে, কারণ আমরা অনেক সময় অনেক ইংলিশ টার্মগুলো সহজে বুঝতে পারি। সেন্সরি নার্ভ, এই সেন্সরি নার্ভটা হয়তো আমরা বেশি উচ্চারণ করে থাকি, সংবেদী স্নায়ুর চেয়ে বেশি উচ্চারণ করি আমরা সেন্সরি নার্ভ। তারপরে দেখো মোটর নার্ভ, চেস্টীয় স্নায়ুটাকে আমরা বলবো মোটর নার্ভ। শিক্ষার্থীরা লিখে ফেলো দ্রুত। তারপরে দেখো মিক্সড নার্ভ। তো শিক্ষার্থীরা, এবার তোমরা এই 3টা জিনিসের আগে বৈশিষ্ট্যগুলো জেনে নাও, কারণ আমরা 12 জোড়া করোটি স্নায়ু পড়তে গিয়ে এই 3 ধরনের করোটি স্নায়ুর কথা কিন্তু আমাদের বারবার আসবে। তাহলে এই কাজের প্রকৃতির ভেদে যে করোটি স্নায়ু 3 ধরনের, আমরা প্রথমে সেটা আগে জেনে নিই। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, কাজের প্রকৃতির ভিত্তিতে করোটি স্নায়ু 3 ধরনের। একটা হচ্ছে কি সংবেদী স্নায়ু, তোমরা বুঝতেই পেরেছো। সেন্সরি নার্ভ, সেটা কি করছে, আমাদের দেহের মধ্যে কিছু স্নায়ু আছে, সেগুলো কি করছে, সংবেদী অঙ্গ থেকে বিভিন্ন স্নায়ু উদ্দীপনাগুলো বহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়। আমাদের দেহে যে বিভিন্ন ধরনের যে স্নায়ুগুলো আছে, তার মধ্যে কিছু স্নায়ু আছে, তারা বিভিন্ন সংবেদনগুলো গ্রহণ করে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, সেগুলো কি করে, বহন করে নিয়ে যায়। সেই স্নায়ুগুলোকে বলা হবে সংবেদী স্নায়ু। তাহলে দেখো, অন্তর্বাহী এবং সংজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী হিসাবে এরা পরিচিত। এই সংবেদী স্নায়ু যে সেন্সরি নার্ভ, সেটাকে কিন্তু আরও আমরা তাদের কাজের কারণে, তাদের বৈশিষ্ট্যের কারণে আমরা আরও বিভিন্নভাবে তাকে নামকরণ করতে পারি, যেমন অন্তর্বাহী, সংজ্ঞাবাহী, অনুভূতিবাহী, এইভাবেই তাকে আমরা সেন্সরি নার্ভ অথবা সংবেদী স্নায়ু নার্ভ, এইভাবে আমরা অনেক নাম দিয়ে থাকি। এরপরেটা দেখো চেস্টীয় স্নায়ু বা মোটর নার্ভ। চেস্টীয় অর্থাৎ এই স্নায়ুগুলো আমাদের দেহের যে কেন্দ্রীয় স্নায়ুগুলো আছে, সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দেশগুলো বহন করে নিয়ে যাবে, এবং সেগুলো কি হবে, সেগুলো স্নায়ুর বিভিন্ন অঙ্গের মধ্যে সেই স্নায়ু অনুভূতিগুলোকে পৌঁছে দেওয়ার কাজগুলো করে। সেটাই হচ্ছে চেস্টীয় স্নায়ু বা
মোটর নার্ভ। শিক্ষার্থীরা এরও আবার অনেকগুলো নাম আছে, যেমন বহির্বাহী নার্ভ বলা যায়, এর আজ্ঞাবাহী নার্ভ বলা যায়, চেস্টীয় স্নায়ু মোটর নার্ভ, বহির্বাহী নার্ভ, অথবা আমরা বলতে পারি আজ্ঞাবাহী নার্ভ ইত্যাদিভাবে এগুলোর নামকরণ করা যায়। এছাড়া আছে 3 নম্বর মিশ্র স্নায়ু। শিক্ষার্থীরা মিশ্র তো বুঝতেই পারছো যে মিক্সড, তার মানে কি? মিক্সড বলতে আমরা সহজে বুঝে গিয়েছি যে মিক্সড মানেই হচ্ছে এখানে দেখো সংবেদী স্নায়ুরও কাজ করবে, চেস্টীয় স্নায়ুরও কাজ করবে। 2 ধরনের বৈশিষ্ট্যগুলো এই মিক্সড নার্ভের মধ্যে প্রযোজ্য। তাহলে মিক্সড স্নায়ুটা আমরা কোন স্নায়ুগুলোকে বুঝবো? যে কিছু স্নায়ু আছে এক বা একাধিক গুচ্ছ সংবেদী স্নায়ু বা এক বা একাধিক গুচ্ছ চেস্টীয় স্নায়ু নিয়েই এরা গঠিত হয়েছে। তার মানে হচ্ছে মিশ্র স্নায়ুটি এক বা একাধিক সংবেদী স্নায়ু এবং এক বা একাধিক চেস্টীয় স্নায়ুগুলোকে নিয়ে যে স্নায়ুগুলো কাজ করে সেটাই হচ্ছে মিশ্র স্নায়ু। শিক্ষার্থীরা তাহলে দেখো এই যে সংবেদী স্নায়ু, এক বা একাধিক সংবেদী স্নায়ু আর এক বা একাধিক চেস্টীয় স্নায়ু নিয়ে গঠিত যে স্নায়ুগুলো সেটাই হচ্ছে মিশ্র স্নায়ু। শিক্ষার্থীরা এই মিশ্র স্নায়ুগুলোকেও কিন্তু আমরা কি বলতে পারি? এগুলো সংবেদী এবং চেস্টীয় উভয় প্রকার স্নায়ুর পরিবহন করে, স্নায়ু অনুভূতিগুলোকে প্রেরণ করে থাকে। তো শিক্ষার্থীরা এখন তোমরা নিশ্চয়ই এই করোটি স্নায়ু যে 3 ধরনের কাজের প্রকৃতির ভিত্তিতে তাহলে মোটামুটি জেনে গেছো। এখন আমরা এই 12 জোড়া করোটি স্নায়ুর মধ্যে কোন করোটি স্নায়ুটা কোন প্রকৃতির কাজ করে সেটা এখনই আমরা বুঝতে পারবো। আমি যদি করোটি স্নায়ুগুলোর কাজের কথাগুলো বলতাম যে অলফ্যাক্টরি স্নায়ুটি কি কাজ করে, তার প্রকৃতিটা যদি আমি বলতাম যে সংবেদী কাজ করে, তাহলে তোমাদের মনে হতো সংবেদী স্নায়ুটা মানে কি? তাহলে তো সংবেদী কাজ করে বুঝলাম, কিন্তু সংবেদী স্নায়ুটা কি? তাই আমি প্রথমেই 3 ধরনের কাজের ভিত্তিতে 3 ধরনের স্নায়ুগুলোকে বিভক্ত সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি ব্যাখ্যা করছি, তোমরা লক্ষ্য করো। শিক্ষার্থীরা আমি ছবিটাকে আবার তোমাদেরকে স্পষ্ট করে দিচ্ছি, এবার তোমরা লক্ষ্য করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, অলফ্যাক্টরি স্নায়ুটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এইবার দেখো অলফ্যাক্টরি স্নায়ুটা, এই যে অলফ্যাক্টরি স্নায়ু এটা কিন্তু আমাদের মস্তিষ্কের আমাদের করোটির মধ্যেই আছে। এই অলফ্যাক্টরি স্নায়ুটা দেখো, এটা অগ্র মস্তিষ্কের অঙ্কদেশ থেকে উৎপন্ন হয়েছে। এটি আমাদের যে মস্তিষ্কের অগ্রভাগ আছে, অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে এই অলফ্যাক্টরি স্নায়ুটা উৎপত্তি হয়েছে এবং সেটি কি করলো? সেটি আমাদের নাকের যে মিউকাস ঝিল্লি আছে সেখানে প্রবেশ করেছে, আর সেটা হচ্ছে প্রকৃতি হচ্ছে সংবেদী, অর্থাৎ সেন্সরি নার্ভ হিসেবে এটি কাজ করে থাকে। শিক্ষার্থীরা তাহলে তো তোমরা জানো যে আমরা যে ঘ্রাণ নিয়ে থাকি, আমরা বিভিন্ন ধরনের ঘ্রাণ নিয়ে থাকি, বিভিন্ন ধরনের ফুলের ঘ্রাণ নিয়ে থাকি। আমরা কোথাও বের হলে বা রাস্তার মধ্যেও আমরা বিভিন্ন রকমের ডাস্টবিন অথবা ভালো পরিবেশ দেখেও আমরা হাঁটাহাঁটি করি, ঘ্রাণটা আমরা অ্যাভয়েড করি। ভালো জিনিসের হলে আমরা মানে নিজের ইচ্ছায় সেই ঘ্রাণটাকে গ্রহণ করি। তো শিক্ষার্থীরা দেখো, এই যে ঘ্রাণ আমরা রান্না বান্নার ক্ষেত্রেও দেখি যে খাবারটা দেখলেই আমাদের একটা ঘ্রাণ চলে আসে নাকের মধ্যে। ঘ্রাণ দেখেও, খাবার না দেখেও, ঘ্রাণটা শুনেও আমরা বুঝতে পারি আজকে কি রান্না হয়েছে বা কি রান্না হবে, সেই মানে হচ্ছে খাওয়ার আগেই আমরা বুঝে ফেলি। তো শিক্ষার্থীরা এই ঘ্রাণের কাজটা কিন্তু এই অলফ্যাক্টরি স্নায়ুটাই করছে। অলফ্যাক্টরি স্নায়ু এই যে ঘ্রাণের অনুভূতিটাকে আমাদের মস্তিষ্কের মধ্যে নিয়ে তার অনুভূতিটাকে জাগ্রত করছে। শিক্ষার্থীরা পরের 2 নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা কি? অপটিক। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে কিন্তু এই অপটিক স্নায়ুটা আসছে। অপটিক স্নায়ুটা বেশ মোটা। তাহলে তোমরা দেখো আমাদের যে চোখ, আমাদের চোখে যে অংশটা আমাদের মেন যে চোখের নার্ভ, সেটা কিন্তু সবচেয়ে মোটা যে নার্ভটা চোখের বরাবর পিছন দিকে, সেইটাই কিন্তু অপটিক নার্ভ। তাহলে এই অপটিক নার্ভটাই হচ্ছে এই চোখের যে মানে আমাদের চোখটাকে মূলত যে নার্ভটা, মানে আমি তোমাদেরকে এইভাবে চোখে আমি বুঝাবো, পরবর্তী ক্লাসে আমি চোখও বুঝাবো। দেখো শিক্ষার্থীরা, এই যে নার্ভটা, এটা কিন্তু আমাদের চোখের বলটা। এখন এই মোটা নার্ভটাই কিন্তু অপটিক নার্ভ।
তারপরে সে এখান থেকে যে মোটা নার্ভ গিয়েছে, তারপরে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য এভাবে আরও অনেকগুলো নার্ভ গিয়েছে, কিন্তু মোটা নার্ভটাই হচ্ছে অপটিক নার্ভ। সেই অপটিক নার্ভটা হচ্ছে এটা। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝেই গেছো যে 2 নাম্বারটা হচ্ছে অপটিক নার্ভ। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, 2 নাম্বার নার্ভটি হচ্ছে অপটিক নার্ভ। এই অপটিক নার্ভটি কী কাজ করছে? এই অপটিক নার্ভটি কী কাজ করছে শিক্ষার্থীরা দেখো। এবার দেখো অপটিক নার্ভটি কোথা থেকে উৎপন্ন হচ্ছে? অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে, এবং সেটা কোথায় পৌঁছেছে? আমাদের চোখের রেটিনার মধ্যে গিয়ে সেটা চোখের রেটিনার একটি নার্ভ। তাহলে দেখো, তাহলে আমরা কি বলতে পারি যে অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে উৎপন্ন হয়ে সেটি চোখের রেটিনার পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর এটা অবশ্যই যেহেতু চোখের রেটিনা বিস্তৃত হয়েছে, তাহলে তার প্রকৃতিটা কি হবে? সংবেদী। তাহলে দেখো সেন্সরি নার্ভ, এটি সংবেদী, এবং সেটা কি করছে তোমরা বুঝতেই পারছো, চোখের কাজ কি? দর্শন অনুভূতিটাকে গ্রহণ করে মস্তিষ্কে বহন করে নিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে অপটিক স্নায়ু। শিক্ষার্থীরা তাহলে আমার ধারাবাহিক পর্যায়ে এবার আমি অকুলোমোটর 3 নাম্বার স্নায়ু কোথায় আসছি। দেখো, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম কর্টি স্নায়ুগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। দেখো শিক্ষার্থীরা, অলফ্যাক্টরি ডান পাশ, বাঁ পাশ এবং ডান পাশ, এই দুপাশ থেকে কিন্তু দুইটা, প্রত্যেকটা আমি এক পাশে লেবেল করেছি, কিন্তু তোমরা দেখো একই জিনিস ডবল করে আছে। তাহলে অপটিকটা গেল। এবার আসছি আমি 3 নাম্বার, ধারাবাহিকভাবে আমি নিচে আসছি। 3 নাম্বারটা হচ্ছে অকুলোমোটর স্নায়ু। তো শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, অকুলোমোটর স্নায়ুটাও কিন্তু অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে আসছে, সেটাও কিন্তু আমাদের অক্ষিগোলকের মধ্যেই প্রবেশ করেছে। তাহলে দেখো অপটিক এবং অকুলোমোটর স্নায়ু দুটাই কিন্তু আমাদের চোখের স্নায়ু। তাহলে দেখো 3 নাম্বার স্নায়ুটার নাম হচ্ছে অকুলোমোটর স্নায়ু, এবং সেটা উৎপত্তি হচ্ছে কোথা থেকে? আমাদের কোথা থেকে? এটা অকুলোমোটর মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে, কিন্তু হ্যাঁ, অপটিকটা কিন্তু ছিল অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে। আর এবার যে অকুলোমোটরের কথা বলছি সেটা হচ্ছে মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে উৎপন্ন হয়েছে, এবং সেটা কোথায় কোথায় গিয়েছে? অক্ষিগোলকের পেশি, আমাদের যে চোখের পেশি, অক্ষিগোলকের পেশি, চোখের পল্লব, অর্থাৎ আমাদের যে নেত্রপল্লব আছে, আমাদের নেত্রপল্লবের এবং আমাদের যে নেত্রপল্লবটা আছে, আমাদের চোখের যে পাতা পল্লবটা আছে, এবং চোখের যে আমাদের পিউপিল আছে, সেটাকে সঞ্চালন করা কাজটাই করছে কিন্তু এই অকুলোমোটর 3 নাম্বার স্নায়ুটা। 3 নাম্বার স্নায়ু সিরিয়ালভাবে 3 নাম্বার স্নায়ুটা আমাদের চোখের মধ্যেই প্রবেশ করেছে, এবং সেটি আমাদের চোখের পাতার সঞ্চালন করা, চোখের গোলকটাকে, আমাদের যে চোখের যে মণি আছে, অর্থাৎ আমাদের যে নেত্রপল্লবটা ওঠানামা করানো, তারপরে পিউপিলের সংকোচন এবং প্রসারণ করা। আমরা অনেক সময় কি করি যে আমরা যদি দেখি হঠাৎ করে কারেন্ট চলে গেল, তখন আমাদের চোখটা বন্ধ হয়ে আমরা এক সময় অন্ধকারটা আমরা নিয়েছি। হঠাৎ করে যদি আমাদের অসাবধানে হঠাৎ করে একটা প্রকট আলো যদি আমাদের চোখে পড়ে, আমাদের চোখটা কিন্তু অটোমেটিকভাবে বন্ধ হয়ে আসে। তাহলে সেটাই এই যে নেত্রপল্লবের যে সঞ্চালন করা, এই কাজগুলো কিন্তু অকুলোমোটর স্নায়ুই করে দিচ্ছে, কারণেই হচ্ছে। তাহলে এর কাজ হচ্ছে দর্শন, এটা কি অক্ষিগোলকের মেন কাজ হচ্ছে চোখের অক্ষিগোলকের সঞ্চালন করা। আমরা যে চোখটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে নাড়াচড়া করি, চোখটাকে খুলছি বন্ধ করছি, বিভিন্ন অ্যাঙ্গেলে নাড়াচড়া করি, সেই কাজটা অকুলোমোটর স্নায়ুর কারণেই সম্ভব হচ্ছে। শিক্ষার্থীরা এবার ধারাবাহিকভাবে আমি 4 নম্বর সিরিয়ালভাবে আমি 4 নম্বর স্নায়ুতে আসছি, সেটা হচ্ছে ট্রোক্লিয়ার স্নায়ু। তোমরা ছবিটাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ট্রোক্লিয়ার স্নায়ুটা দেখা যাচ্ছে কি শিক্ষার্থীরা? তাহলে দেখো, এই ট্রোক্লিয়ার স্নায়ুটা আমাদের মস্তিষ্কেরই আরেকটি স্নায়ু, এবং এটা কি করছে? ট্রোক্লিয়ারটাও সে একইভাবে মধ্য মস্তিষ্কের পৃষ্ঠদেশ থেকে এটা উৎপন্ন হয়েছে। তাহলে ট্রোক্লিয়ারটা আমাদের যে মধ্য মস্তিষ্কের তো 3টা অংশ, অগ্র, মধ্যম আর পশ্চাৎ। তাহলে ট্রোক্লিয়ার স্নায়ুটার হচ্ছে কোথা থেকে উৎপন্ন হলো? সেক্ষেত্রে মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্ব দেশ থেকে, অর্থাৎ মধ্য মস্তিষ্কের পিছনের অংশ এবং পাশের অংশ থেকেই এটা উৎপত্তি হয়েছে। এই ট্রোক্লিয়ারটা কিন্তু এটাও আমাদের চোখের সুপিরিয়র অবলিক পেশিতে বিস্তার করেছে।
শিক্ষার্থীরা এটারও প্রকৃতি হচ্ছে চেস্টীয়। অক্ষিগুলোকে যে আমরা দেখতে পাচ্ছি, অক্ষিগুলোকে অকুলোমোটর এবং ট্রোক্লিয়ার দুটাই কিন্তু প্রকৃতি ছিল চেস্টীয়, এবং এটারও কাজ হচ্ছে অক্ষিগুলোকে সঞ্চালন করা। তো শিক্ষার্থীরা আমরা অপটিক অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, তারপরে হচ্ছে আমরা ট্রোক্লিয়ারও শেষ করলাম। তো শিক্ষার্থীরা তাহলে দেখো, অলফ্যাক্টরি গেল নাসিকার মধ্যে, অপটিকটা গেল কোথায়, চোখের রেটিনায়, অকুলোমোটর সেটাও অক্ষিগুলোকে চোখের মধ্যে গেল, ট্রোক্লিয়ার সেটাও চোখের সুপিরিয়র অবলিকে গেল, এবং অক্ষিগুলোকে সঞ্চালনা করার কাজটিও এই ট্রোক্লিয়ারই করছে। 5 নাম্বার হচ্ছে ট্রাইজেমিনাল স্নায়ু। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই 3টি শাখায় বিভক্ত হয়েছে বলেই কিন্তু এর নাম হয়েছে ট্রাইজেমিনাল স্নায়ু। শিক্ষার্থীরা আমি এবার এটাকে একটু উত্তোলন করে দিচ্ছি, তোমরা দেখো ট্রাইজেমিনাল স্নায়ুটা দিকে লক্ষ্য করো। এই যে ট্রাইজেমিনাল স্নায়ুটা, কেন এটার নাম ট্রাইজেমিনাল হলো, এটা কিন্তু 3টি শাখা দেখা যাচ্ছে। দেখো শিক্ষার্থীরা, এইটা 1টি 2টি 3টে, এভাবে কিন্তু 3টি শাখা, এই জন্য এটার নাম হয়েছে ট্রাইজেমিনাল স্নায়ু। এখন মস্তিষ্কের 5 নাম্বার স্নায়ুটার নাম হচ্ছে ট্রাইজেমিনাল স্নায়ু। আমি সিরিয়ালভাবে আসছি। এই যে ট্রাইজেমিনাল স্নায়ুটা আমরা দেখতে পাচ্ছি, সেই ট্রাইজেমিনাল স্নায়ুটা মেডুলা অবলঙ্গটার অগ্রপার্শ্ব দেশ থেকে সৃষ্টি হয়েছে। মেডুলা অবলঙ্গটার অগ্রীয় পার্শ্ব দেশ থেকে কিন্তু এই ট্রাইজেমিনাল স্নায়ুটার উৎপত্তি হয়েছে। শিক্ষার্থীরা, উৎপত্তি হয়ে শেষ পর্যন্ত সেটা কোথায় গিয়ে গেল এটা আবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা শাখা আছে, 1 2 3, এই 3টি শাখা কিন্তু 3 দিকে পৌঁছে গেছে। তাহলে দেখো, এটা একটা গিয়েছে অপথ্যালমায়, এটা আরেকটা ম্যাক্সিলারি, একটা হচ্ছে ম্যান্ডিবুলার। তাহলে দেখো, অপথ্যালমিক আমরা জানি আমাদের যে মুখের অংশটা ম্যাক্সিলা, ম্যান্ডিবুলার। তাহলে এই শাখা 3টি 3 দিকে চলে গেছে। একটা হচ্ছে একটা হচ্ছে অপথ্যালমাস, আরেকটা হচ্ছে অপথ্যালমিকে, আরেকটা হচ্ছে ম্যাক্সিলারিতে, আরেকটা হচ্ছে ম্যান্ডিবুলার। তাহলে আমাদের যে ঠোঁটের ও আমাদের মুখের উপরের অংশ, অর্থাৎ আমাদের ম্যান্ডিবল, ম্যাক্সিলা, এই 2 জায়গার মধ্যেই এটি 3 জায়গার মোট এটা পৌঁছে গেছে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এর ভিতর থেকে এরা কোথায় গিয়ে পৌঁছেছে? অক্ষি পল্লবে একটা মধ্যে নাসিকার মিউকাস পর্যন্ত গেল। তারপরে হচ্ছে শিক্ষার্থীরা আরেকটা গেছে অক্ষি পল্লব ঊর্ধ্ব এবং নিম্ন চোয়ালের, অর্থাৎ সেখানে মিউকাস ঝিল্লির মধ্যে পৌঁছে গেছে। আরেকটি হলো মুখবিবরের অঙ্কীয় দেশের পেশি ত্বক এবং নিম্ন চোয়ালের মধ্যে গিয়ে বিস্তার লাভ করেছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো, এই যে 3টা শাখায় বিভক্ত হয়ে যে 3 জায়গায় প্রবেশ করার পর উৎপন্ন হয়ে 3 জায়গায় যে প্রবেশ করলো, তাহলে আমরা কি বুঝতে পারি এদের কাজগুলা কি? অবশ্যই সেগুলো সংবেদন হিসাবে কাজ করে, অবশ্যই এরা সংবেদী। তাহলে এরা সংবেদী, আমরা এদের কাজ মূলত হচ্ছে, প্রকৃতিটা হচ্ছে সংবেদী। শিক্ষার্থীরা তাহলে দেখো, এই অঙ্গগুলোর থেকে এরা সংবেদনগুলোকে গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে। তাহলে দেখো, এইভাবে করে ফলে আমরা কি করতে পারি? ফলে আমাদের যে অঙ্গ সঞ্চালন হয়, এবং আমরা তাপ, চাপ এবং যে স্পর্শ সংবেদন, এই অনুভবগুলো আমরা করতে পারি। তাহলে তাপ, চাপ, স্পর্শ অনুভবগুলো এই স্নায়ুর কারণে, অর্থাৎ ট্রাইজেমিনাল স্নায়ুর কারণেই আমরা সেটা অনুভব করে থাকি। শিক্ষার্থীরা এবার দেখো, ধারাবাহিকভাবে 6 নম্বর পরটি স্নায়ুর নাম হচ্ছে অ্যাবডুসেন্স স্নায়ু। তো শিক্ষার্থীরা তোমরা দেখো, অ্যাবডুসেন্স, এই স্নায়ুটার নাম হচ্ছে অ্যাবডুসেন্স স্নায়ু। এই অ্যাবডুসেন্স স্নায়ুটা, তাহলে আমাদের অ্যাবডুসেন্স স্নায়ুটা কত নম্বর স্নায়ু? 6 নম্বর। এটাও কিন্তু মেডুলা অবলঙ্গাটার থেকে উৎপন্ন হয়েছে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই মেডুলা অবলঙ্গাটার অঙ্কীয় দেশ থেকে এই অ্যাবডুসেন্স স্নায়ুটা উৎপত্তি হয়েছে, মেডুলার অবলঙ্গাটার অঙ্কীয় দেশ থেকে। এখন উৎপত্তি হয়ে সেটা আবার কোথায় বিস্তার করেছে সেটাও আমাদের জানা উচিত। সেটা আমাদের যে বহিরেকটাস নামের আমাদের যে চক্ষু পেশি আছে, আমাদের বহিরেকটাস নামক যে চক্ষু পেশি আছে, সেইখানে গিয়ে এটা প্রবেশ করেছে। তো শিক্ষার্থীরা এবার তোমরা জেনে নাও তার প্রকৃতিটা কি। শিক্ষার্থীরা এবার দেখো, এটা হচ্ছে চেস্টীয়, অর্থাৎ মোটর নার্ভ। এটা
অবশ্যই চেস্টিও মোটর নার্ভ হিসাবে কাজ করে। তাহলে অ্যাবডুসেন্সের কাজটা হচ্ছে চেস্টিও এবং মোটর নার্ভ হিসাবে। এটাও কিন্তু সে একই ধরনের কাজ করছে, অর্থাৎ আমাদের অক্ষিগুলোকে সঞ্চালন হিসেবে কাজ করছে। শিক্ষার্থীরা, আমাদের যে 12 জোড়া নার্ভ আছে, করোটি স্নায়ু আছে, সেই করোটি স্নায়ুর মধ্যে অধিকাংশ স্নায়ুগুলো আমরা দেখতে পেলাম যে আমাদের চোখের ক্ষেত্রে প্রযোজ্য, চোখের মধ্যে বেশি প্রবেশ করেছে। শিক্ষার্থীরা, এবার দেখো তাহলে কি করছে, এটা অক্ষিগুলোকে সঞ্চালনের কাজ করছে। তাহলে শিক্ষার্থীরা, পরবর্তী স্নায়ুতে আমি যাচ্ছি 7 নম্বর, ধারাবাহিকভাবে 7 নম্বর স্নায়ুটার নাম হচ্ছে ফেসিয়াল। ফেস মানে তোমরা বুঝতে পারছো আমাদের মুখ। তাহলে ফেসিয়াল স্নায়ু থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের মুখের মধ্যে যে স্নায়ুগুলো প্রবেশ করেছে সেটাই হচ্ছে ফেসিয়াল স্নায়ু। তো শিক্ষার্থীরা, এটাও কিন্তু মেডুলা অবলঙ্গটার পার্শ্ব দেশ থেকেই উৎপন্ন হয়েছে। ফেসিয়ালটা মেডুলা অবলঙ্গটার পার্শ্ব দেশ থেকে সেটা উৎপত্তি হয়ে এখন কোথায় বিস্তার লাভ করেছে, অবশ্যই সেটা কিন্তু আবার বিস্তার লাভ করেছে কোথায়, আমাদের মুখ বিবরের ছাদ, মুখবিবর এবং নিম্ন চোয়ালে। আমাদের যে মুখবিবরের যে ছাদ, তারপরে মুখবিবর, এই অংশগুলোতে এই ফেসিয়ালের স্নায়ুগুলো প্রবেশ করেছে। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতেই পেরেছো তাহলে ফেসিয়ালের কাজটা কি হতে পারে, কারণ এটা কিন্তু মুখ বিবরের ছাদে যাচ্ছে, মুখ বিবর এবং নিম্ন চোয়ালের মধ্যে প্রবেশ করছে। তাহলে যেটা মুখ বিবরের এটা প্যালাইটিন আর এটা হচ্ছে ইওম্যাপটিবুলার। শিক্ষার্থীরা, এখন দেখো এই যে প্যালাইটিন যে অংশটা সেটা মুখ বিবরের ছাদে গেছে, যেটা নাকি আমরা সংবেদী হিসাবে জানি, আর যেটা নাকি আমাদের ইয়েতে চলে গেল ম্যাক্সিলারি, সেটা মুখবিবর এবং নিম্ন চলে গিয়েছে, সেটা কিন্তু চর্বণ গ্রীবা সঞ্চালনে সাহায্য করছে। আমরা যে খাবার মুখে দেওয়ার পরে যে চর্বণ, এটাকে আমাদের গলাধকরণ উপযোগী করার জন্য যে আমরা এটাকে মানে দাঁত দিয়ে পিষে এটাকে আমরা গলাধকরণে অর্থাৎ গলা দিয়ে যেন খাবারটা নিচে যায়, সেই রকমের যে আমরা একটা ব্যবস্থা করার জন্য যে আমরা মুখের মধ্যে দাঁত দিয়ে পিষে যে গলাধকরণ উপযোগী করি, সেইটা কিন্তু স্নায়ুর অনুভূতির কারণেই হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, তাহলে মুখ বিবর এবং নিম্ন চোয়ালের মধ্যে এটা ইওম্যাপটিবুলার যে স্নায়ুটি গিয়েছে সেটা মিশ্র প্রকৃতির কাজ করে এবং চর্বণ এবং গ্রীবা সঞ্চালনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা পরেরটা আসি ভেস্টিবুলার বা অডিটরি। তোমরা দেখো ভেস্টিবুলার স্নায়ু, ভেস্টিবুলোকন্ড্রিয়াল স্নায়ু বা অডিটরিও বলা যায় এটাকে, অডিটরি। তোমরা অবশ্যই অডিটরি নাম সম্পর্কে জানো যে সাউন্ডের বিশেষ ব্যবস্থা যেখানে আছে অডিটোরিয়াম, এটা তো আমরা সবাই জানি, কোনো প্রোগ্রাম হলে আমরা অডিটোরিয়ামের কথাই মনে হয়। তাহলে এই অডিটরি থেকে কিন্তু অডিটোরিয়ামটা আসছে। তাহলে দেখো, তাহলে অডিটরি বলতে অবশ্যই তোমরা বুঝে গেছো যে সেটা কি হতে পারে, অর্থাৎ সেটা কানের মধ্যে, কারণ শব্দ শোনা, শব্দটাকে নিয়ন্ত্রণ করার কাজটা কিন্তু আমাদের কান করে থাকে। তাহলে এই ভেস্টিবুলো কন্ড্রিয়াল স্নায়ু বা অডিটরি স্নায়ু, সেটা হচ্ছে আমাদের ধারাবাহিকতায় স্নায়ুর 8 নম্বর স্নায়ু। এই হচ্ছে অডিটরি স্নায়ু বা ভেস্টিবুলো কন্ড্রিয়াল স্নায়ু। অডিটরি স্নায়ুটা সেটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে শিক্ষার্থীরা, অবশ্যই মেডুলা অবলঙ্গটার পার্শ্ব দেশ থেকে উৎপন্ন হয়েছে। অবশ্যই সেটা সংবেদী স্নায়ু, কারণ আমাদের কানের কিন্তু আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি আমরা জানি কান, তাহলে সেটা অবশ্যই সেন্সরি নার্ভ অর্থাৎ সংবেদী স্নায়ু। শিক্ষার্থীরা, তাহলে সেটা কোথায় প্রবেশ করেছে এই নার্ভটি, অন্তঃকর্ণে, এবং সেই অন্তঃকর্ণের মধ্যে গিয়ে এটা প্রবেশ করেছে। এবং আমরা সবাই জানি কানের কাজ কি, শ্রবণ, মানে অর্থাৎ কানে আমরা কি করি, শোনা, এবং আমরা সেটা কি করি, আমরা কানের মাধ্যমে আমরা শোনা এবং ভারসাম্য রক্ষা করার কাজটা কান করে থাকি। তাহলে আমাদের এই অডিটরি স্নায়ুটি শোনার ক্ষেত্রে, শব্দ শোনার ক্ষেত্রে এবং সেটাকে ব্যালেন্স রাখার ক্ষেত্রে সেটাকে এই গুরুত্বপূর্ণ কাজটি করে যাচ্ছে। শিক্ষার্থীরা, ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজটি করছে এই অডিটরি। এবার আমি আসছি পরবর্তী 9 নম্বর, সেটা নাম হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই গ্লোসোফ্যারিঞ্জিয়াল নামে তোমরা পরিচিত আছো। গ্লোসোফ্যারিঞ্জিয়াল সেটাও কিন্তু মেডুলা অবলঙ্গটার পার্শ্ব দেশ থেকে উৎপন্ন হয়েছে। আমাদের যে
জিহ্বা সঞ্চালনটা হচ্ছে, মুখের মধ্যে যে জিহ্বা সঞ্চালনটা হয়, একটা খাবার মুখে দেওয়ার পর এছাড়া আমরা কথা বললেও তো জিহ্বাটার সঞ্চালন হচ্ছে, নড়াচড়া করছে। এই নড়াচড়ার কাজটা কিন্তু গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমেই আমাদের মস্তিষ্কে প্রেরিত হচ্ছে। তাহলে দেখো, এই গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুটা হচ্ছে 9 নম্বর স্নায়ু, অর্থাৎ করোটি 12 জোড়া করোটির স্নায়ুর মধ্যে 9 নম্বর এক জোড়া স্নায়ু আছে, যার নাম হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই গ্লোসোফ্যারিঞ্জিয়ালটা কিন্তু মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ থেকেই উৎপন্ন হয়েছে। মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ থেকেই এই গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুটার উৎপত্তি হয়েছে। এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো যে উৎপত্তি হয়ে সেটা কোথায় গেল? অবশ্যই গ্লোসোফ্যারিঞ্জিয়াল আমাদের জিহ্বা এবং গলদেশের মিউকাস পর্দার মধ্যে পৌঁছে গেছে। আমাদের যে জিহ্বা এবং গলবিলের মিউকাস পর্দার মধ্যে এই গ্লোসোফ্যারিঞ্জিয়ালটা ওখানে স্থিতি লাভ করেছে। তো এখন আমরা জানি যে আমাদের যে আমাদের জিহ্বার কাজ কি? স্বাদ গ্রহণ করা এবং গলবিলের সঞ্চালন করা। স্বাদ গ্রহণ করা, জিহ্বা এবং গলবিলের সঞ্চালন করাটা এটা কাজ করছে। তাহলে আমরা একদিকে জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি এবং জিহ্বার সঞ্চালন এবং গলবিলের সঞ্চালন, অর্থাৎ আমরা যখন খাবার খাই তখন আমাদের গলাটা একটু প্রশস্ত হয়, আবার গলা শুকিয়ে গেলে কিছুটা নিস্তেজ সরু হয়ে আসে। তাহলে এই যে জিহ্বার সঞ্চালন এবং গলবিলের সঞ্চালনের কাজটা কিন্তু গ্লোসোফ্যারিঞ্জিয়াল করছে, পাশাপাশি স্বাদ গ্রহণ করা। তাহলে তোমরা এখন বলো তো তার প্রকৃতিটা কী ধরনের হলো? তার এই যে 3 ধরনের কাজের প্রকৃতি, তাহলে কি? সে তো 2 ধরনের কাজ করছে। এক হচ্ছে স্বাদ গ্রহণ করা, যে কোনো খাবারের স্বাদ গ্রহণ করা। আরেকটা কি কাজ করছে? জিহ্বা এবং গলবিলের সঞ্চালনের কাজ করা। তাহলে 2টা কাজ করছে। যে স্নায়ুগুলো একের অধিক কাজ করে সেটাকে বলা হবে মিশ্র, তাহলে মিক্সড নার্ভ। এই জন্য এটাকে আমরা বলছি মিক্সড নার্ভ। তো শিক্ষার্থীরা, এবার আমরা প্রায় পিছনে শেষের দিকে চলে আসছি। গ্লোসোফ্যারিঞ্জিয়াল পরে আসছে ভেগাস। শিক্ষার্থীরা, তো এবার তোমরা লিখে নাও যে ভেগাসটা লিখে নাও। ভেগাস এটাও কিন্তু মেডুলা অবলঙ্গটার পশ্চাৎ অংশ থেকে উৎপন্ন করেছে। মেডুলা অবলঙ্গটার পশ্চাৎ অংশ থেকেই এই ভেগাস স্নায়ুটির উৎপত্তি, তাহলে পার্শ্বদেশ থেকে। তাহলে দেখো শিক্ষার্থীরা, মেডুলার অবলঙ্গটার পার্শ্বদেশ থেকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্বদেশ থেকে। তাহলে এই মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ থেকে এই ভেগাস নামক করোটিড নার্ভটি, একজোড়া করোটিড নার্ভ উৎপত্তি লাভ করেছে। শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ওগুলো মনে রাখার চেষ্টা করবে এবং 12 জোড়া করোটিড নাম একদম থ্রোলে মুখস্থ করে ফেলবে। তাহলে দেখো, এই যে এটার কিন্তু আবার ভেগাসের কিন্তু আমরা 4 ধরনের শাখা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ভেগাসের ক্ষেত্রে আমাদের শাখা হচ্ছে 4 ধরনের। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা 4 ধরনের যে শাখাগুলো দেখতে পাচ্ছি, এই শাখাগুলো কিন্তু আমাদের কি কি কাজ করছে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো। এই ভেগাসের যে 4 ধরনের শাখা আছে, একটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি। এই 4 ধরনের শাখাগুলো এই ভেগাসের মধ্যে রয়েছে, 4 ধরনের শাখা। এই 4 ধরনের শাখা আবার কি বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এই 4 ধরনের শাখার বিস্তৃতিটাও একটি শাখা, অর্থাৎ ল্যারিঞ্জিয়াল যে নামক যে শাখাটি সেটা ষড়যন্ত্রে, কার্ডিয়াক নামক যে শাখাটি সেটা হৃৎপিণ্ডে পৌঁছে গেছে, আর আছে কি আর 2টি শাখা, একটা হচ্ছে গ্যাস্ট্রিক, সেটা পাকস্থলীতে পৌঁছে গেছে, আর একটা হচ্ছে পালমোনারি শাখা, সেটা হলো ফুসফুসে গিয়ে পৌঁছেছে। এই হলো মিলে হচ্ছে ভেগাস স্নায়ু। তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে, যেহেতু এটা 4 ধরনের অংশে পৌঁছে গেছে এবং তাহলে 4 ধরনের কাজ সে করে থাকে, তাহলে এটা প্রকৃতিটা কি হবে? মিশ্র প্রকৃতির, মিক্সড নার্ভ। তাহলে শিক্ষার্থীরা দেখো, একটি যেটি ষড়যন্ত্রে গিয়েছে সেটা ষড়যন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ করছে, যেটা হৃৎপিণ্ডে পৌঁছেছে কার্ডিয়াক শাখাটি সেটা কি করছে? হৃৎপিণ্ডের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করছে। যেটি গ্যাস্ট্রিক সেটি পাকস্থলীর কার্যকারিতা নিয়ন্ত্রণ করছে। যেটি ফুসফুসে যাচ্ছে, অর্থাৎ যেটি নাকি পালমোনারি, যেটি ফুসফুসে যাচ্ছে সেটি ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করছে। এই হচ্ছে ভেগাসের 4 ধরনের শাখাগুলো, এবং যেহেতু 4 ধরনের কাজ করছে তাই এটা মিক্সড নার্ভ বা মিশ্র প্রকৃতি। তো শিক্ষার্থীরা, আমরা প্রায় চলে আসছে, আর 2টা নার্ভ আছে। একটা হচ্ছে অ্যাক্সেসরি স্নায়ু। এই অ্যাক্সেসরি স্নায়ুটা দেখো, অ্যাক্সেসরি স্নায়ুটা হচ্ছে
11তম স্নায়ু, সিরিয়ালভাবে এটা 11তম স্নায়ু। তাহলে এই অ্যাক্সেসরি স্নায়ুটার মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ থেকে উৎপত্তি হয়েছে। চিত্রেই তোমরা দেখতে পাচ্ছ মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ থেকে এই অ্যাক্সেসরি স্নায়ুগুলো উৎপত্তি লাভ করেছে। শিক্ষার্থীরা চিত্রটা এবার ভালো করে খেয়াল করো, এবং সেটা কি কোথায় গেল? এই যে অ্যাক্সেসরি নার্ভগুলো কিন্তু আমাদের যে গলবিল, গ্রীবা, কাঁধ, ষড়যন্ত্র, আমাদের যে গলবিল, গ্রীবা, তারপরে গলবিল, গ্রীবা, কাঁধ, আমাদের যে কণ্ঠস্বর, ষড়যন্ত্র, এই অংশগুলোতে এই অ্যাক্সেসরি স্নায়ুটা পৌঁছে গেছে। তাহলে শিক্ষার্থীরা এটা মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ থেকে উৎপন্ন হয়ে বিস্তৃতি লাভ করেছে গলবিল, তারপরে গ্রীবা, তারপরে কাঁধ, ষড়যন্ত্র। এখন দেখো এই কাজগুলো কিন্তু চেস্টার মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে ষড়যন্ত্র, গলা, এই কাঁধ, এটা চেস্টীয়, অর্থাৎ তার প্রকৃতিটাও চেস্টীয়, কারণ মাথা ও কাঁধের সঞ্চালন করা, আমাদের মাথাটাকে যে আমরা নাড়াচ্ছি, কাঁধটাকে যে সঞ্চালন করছি, এইটা আমাদের চেস্টার মাধ্যমে হয়। যেন এই ধরনের বৈশিষ্ট্যের জন্য এটাকে বলা হয় চেস্টীয় স্নায়ু, অর্থাৎ মোটর নার্ভ হিসাবে এটি কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা আর বাকি রইল হাইপোগ্লোসাল স্নায়ু, শেষ অংশটা 12 নম্বর স্নায়ুটার নাম হচ্ছে হাইপোগ্লোসাল স্নায়ু। শিক্ষার্থীরা এইটা কিন্তু মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ থেকে উৎপন্ন হয়েছে। হাইপোগ্লোসাল স্নায়ুটাও কিন্তু মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে এই যে 12 নম্বর স্নায়ুটা আছে সেটা কি করছে, কোথায় প্রবেশ করেছে? সেটা আমাদের জিহ্বা এবং গ্রীবা। এখানের 12 নম্বর স্নায়ুটাও আমাদের যে মুখের মধ্যে জিহ্বা এবং আমাদের যে গলা, গ্রীবা, সেইখানের স্নায়ু হচ্ছে এই 12তম স্নায়ু, অর্থাৎ এখানে হচ্ছে হাইপোগ্লোসাল স্নায়ুটি সেখানে পৌঁছে গেছে। শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, 12 নম্বর স্নায়ুটা হচ্ছে হাইপোগ্লোসাল স্নায়ুটা সেখানে পৌঁছে গেছে, এবং সেটা আমাদের অবশ্যই চেস্টীয়, কারণ এটি জিহ্বার সঞ্চালনে সাহায্য করছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? একাধিক স্নায়ু, আমাদের বিভিন্ন ধরনের স্নায়ু হলো একই ধরনের কাজগুলো সম্মিলিতভাবে করে যাচ্ছে। তাহলে আমাদের 12 জোড়া করোটি স্নায়ুটা অবশ্যই আমরা মনে রাখবো, যে প্রথম স্নায়ুটার নাম হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু, তারপরে হচ্ছে অপটিক স্নায়ু, তারপর 3 নম্বর হচ্ছে অকুলোমোটর, তারপর ট্রোক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবুলো কন্ড্রিয়াল স্নায়ু, গ্লোসোফেঞ্জিয়াল, ভ্যাগাস, অ্যাক্সেসরি স্নায়ু, হাইপোগ্লোসাল স্নায়ু। তো শিক্ষার্থীরা 12 জোড়া স্নায়ু আজ তাহলে তোমরা জানলে। তবে বাসায় আমি যতই পড়াই কিছুই হবে না যদি নিজেরা না পড়ে থাকো। তাহলে এই 12 জোড়া করোটি স্নায়ুগুলো কিন্তু আমরা সবাই মুখস্থ করেছিলাম তোমাদের মতো স্টুডেন্ট থাকা অবস্থায়। তো তোমরাও আশা করি 12 জোড়া করোটি স্নায়ুগুলো মুখস্থ করবে, এবং প্রতিটার কোথা থেকে উৎপত্তি হয়ে কোথায় বিস্তৃতি লাভ করেছে এবং আমাদের কোন কোন অঙ্গগুলোকে তারা অঙ্গগুলো সঞ্চালনে সাহায্য করছে, অথবা অঙ্গগুলো থেকে অনুভূতিগুলো নিয়ে আমাদের মস্তিষ্কে প্রেরণ করছে, সেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব চোখ উপরে গঠন নিয়ে আলোচনা করতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং পড়াশোনা করবে। যেগুলো আমরা আগে পড়িয়েছিলাম সেগুলো অবশ্যই রিভিশন দিবে, প্র্যাকটিস করবে চিত্রগুলো। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।